সেটার বিভিন্ন কারণ থাকতে পারে। একটা তো হলো যে এটা অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। আরেকটা হইতে পারে শান্তি মিশন। শান্তি মিশন একটা বড় কারণ, যে ইনসেনটিভটা অন্যদিকে চলে গেছে। আর এবং এর মধ্যে একটা নতুন মডেল তৈরি হয়, যে বেসামরিক সরকার কিন্তু বিভিন্ন জায়গায় সামরিক বাহিনী কোনো না কোনোভাবে আছে, কোনো না কোনোভাবে যুক্ত আছে। যেমন আমাদের দেশে এখন আপনার গত সরকারের সময়, গত সরকার তো যেহেতু তাদের নির্বাচনের তারা তো ধরেন একটাই নির্বাচন, তাদের একটা নির্বাচনেই তারা ক্ষমতায় এসেছিল, সেটা 2008 সালে। তারপরে তার কোনো নির্বাচন হয়নি। মানে আপনি 2014 থেকে এটা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ সরকার ছিল। তো জোর জবরদস্তি করে থাকতে গেলে তো তাকে নানান জনকে খুশি রাখতে হয়। তাকে ভারতকে খুশি রাখতে হবে, চীনকে খুশি রাখতে হবে, যুক্তরাষ্ট্রকেও চেষ্টা করতে হবে, আর দেশের ভিতরে কিছু গোষ্ঠীকে খুশি রাখতে হবে। তার মধ্যে আর্মি হচ্ছে এক নম্বর। আর্মিকে খুশি রাখতে হবে, এবং আর্মিকে খুশি রাখার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যায়, এটা গত সরকার খুবই এফিসিয়েন্টলি দক্ষতার সঙ্গে এটা করেছে, নাহলে 15 বছর টিকতে পারত না। এবং সেই দক্ষতার সাথে করার পাশাপাশি তাদের ধরেন আর্মি, তারপরে ব্যুরোক্রেসি, আমলাদের খুশি রাখতে হবে, সেটাও তারা ব্যবস্থা করেছে। অনেক রকম যেগুলি তাদের ডিজার্ভ করে না, এই ধরনের অনেক সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া, এবং অন্যান্য অনেক প্রয়োজনীয় জায়গায় পদ খালি নেওয়া হচ্ছে না। এদিকে ব্যুরোক্রেসির মধ্যে বসার জায়গা নেই, তারপরে প্রমোশন হচ্ছে, নতুন নতুন পোস্টিং করা হচ্ছে, এবং তাদের সে সুযোগ সুবিধা, নানা রকম প্রজেক্ট, বিভিন্ন রকম প্রজেক্ট। এর পাশাপাশি রাজনৈতিকভাবে ধর্মীয় এবং অন্যান্য যে সমস্ত গোষ্ঠী, তাদেরকে খুশি রাখা, তাদের সাথে নানা রকম নেগোসিয়েশনে যাওয়া, এই সমস্ত নানান কিছু করেছে গত সরকার। এবং এগুলি করার মধ্যে দিয়ে এটাই যে এই ঘটনাগুলো কিভাবে আমাদের, মানে এগুলি ক্ষমতায় টিকে থাকার জন্য তারা প্রতিষ্ঠানগুলো ভেঙে ফেলছে। একদম কোনো প্রতিষ্ঠান আর কার্যকর ছিল না, এবং তারা রাজনৈতিকভাবে যে শক্তিগুলোর সাথে বিভিন্ন ধরনের নেগোসিয়েশনে গেছে বা তাদেরকে পুষ্টি দিয়েছে, সেগুলো সব মিলিয়ে মানে তারা ক্ষমতায় থাকার জন্য যা করেছে সেটা দীর্ঘ মেয়াদে আমাদের তার জন্য সাফার করতে হবে। মানে এগুলি থেকে আমরা কবে রক্ষা পাবো? এই যে প্রতিষ্ঠানগুলো কাজ করে না, ব্যুরোক্রেসি বলেন কিংবা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য সমস্ত জায়গায় যে প্রতিষ্ঠানগুলো সেগুলো পুরো একটা নতজানু এবং ভেঙে চুরে যে অবস্থাটা তৈরি হয়েছিল, একটা ব্যক্তি কেন্দ্রিক, ব্যক্তি, সেটা রাজতন্ত্র হইলে যেরকম হয় সেরকম একটা অবস্থার মধ্যে আমরা ছিলাম। তো সেইখানে আর্মিকে তারা সন্তুষ্ট রাখার জন্য কি কি করতো, তার মধ্যে যেমন ধরেন সমস্ত রকম কনস্ট্রাকশনগুলো, যত ধরনের একে তো যে কাজ 100 টাকায় হওয়ার কথা সেটা 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকায় হচ্ছে। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল প্রজেক্টগুলো বাংলাদেশে হইতো, রাস্তা, সেতু, বিদ্যুৎ কেন্দ্র, এগুলো। তো সেই কাজগুলোর মধ্যে আর্মিকে যুক্ত করা হয়েছে। এবং একজন আর্মি অফিসারের সাথে আমার কথা হচ্ছিল যখন এগুলি চলছে, বিশাল কনস্ট্রাকশন, তিনি তখন বলছিলেন যে এটা ধরেন 8-10 বছর আগের কথা, উনি পিএইচডি করছিলেন তখন, যেটা আপনি বললেন যে লেখাপড়ার প্রতি যথেষ্ট আগ্রহ, এরকম বেশ কয়েকজন ছাত্র ছিল আমার। তো উনি একজন বলছিলেন যে আর্মি অফিসার, তিনি বলছিলেন যে আর্মি একটা প্রতিষ্ঠান হিসেবে আমরা যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি, সেই প্রতিষ্ঠানটা শেষ হয়ে যাচ্ছে। কারণ ওই প্রতিষ্ঠানের মধ্যে এমন লোভ এবং টাকা পয়সা, নানা রকম দুর্নীতি এমনভাবে ঢুকলো যে এটা একেবারে ছারখার হয়ে যাচ্ছে বিভিন্ন রকম। আমার মনে আছে যে আপনারা রামপালের কথা জানেন, সুন্দরবন বিনাশ করবে এবং সেটা বাংলাদেশের জন্য ভয়াবহ হবে বলে এটা আমাদের একটা বড় আন্দোলন ছিল, জনগণের আন্দোলন ছিল প্রায় 10 বছর, রামপাল, সুন্দরবন রক্ষার আন্দোলন। প্রথম যখন আমি ওইখানে যাই, ওইখানে গিয়ে একটা সাইনবোর্ড দেখলাম যে রামপাল এরকম বাংলাদেশ ভারত যৌথ এরকম একটা বিদ্যুৎ কেন্দ্র, নিচে লেখা পরিচালনায় বাংলাদেশ সেনাবাহিনী। হ্যাঁ, লেখা ছিল পরিচালনা বাংলাদেশ সেনাবাহিনী, মানে হচ্ছে যে এখানে কেউ কোনো কথা বলতে পারবে না। এটা একটা হলো যে ভয় দেখানো। আপনি প্রথম থেকে কিন্তু ইরেগুলারিটি, এই সমস্ত প্রকল্প যেগুলো ছিল সবগুলির মধ্যে তো ইরেগুলারিটির কোনো শেষ ছিল না। তার মধ্যে ছিল এই ভয় দেখানো। একটা তো সার্ভেলেন্স ছিল, সার্ভেলেন্স, সবসময় সার্ভেলেন্স, কেউ কোনো কথা বললে, প্রশ্ন তুললেই সাথে সাথে হয়তো ছাত্রলীগ চলে আসলো, কিংবা গোয়েন্দা সংস্থা চলে আসলো, কিংবা পুলিশ বা মিলিটারি কোনো একটা উইং থেকে কেউ না কেউ এসে হুমকি দিচ্ছে, ক্রস ফায়ারের ভয় দেখাচ্ছে, এই সমস্ত হইতো। পাশাপাশি ওইটা দেখলেই তো মানুষজনের একটা মনে হয় যে এখান দিয়ে কথা বললে একটা বিপদ হতে পারে।
এগুলি হচ্ছে একটা সিস্টেমের মধ্যে ছিল আর কি। তার মানে এটা একটা নতুন মডেল, যে গভর্নমেন্ট সিভিলিয়ান বেসামরিক সরকার, কিন্তু সে আর্মি কোনো না কোনোভাবে সে আর্মিকে কাজে লাগাচ্ছে তার তার সমস্ত কিছু রক্ষা করার জন্য। যেটা আপনি বললেন যে প্রধানমন্ত্রী সবসময় তার হাতে, প্রেসিডেন্ট তার হাতে, সেটা হচ্ছে যে তার নিজের একটা সেন্স অফ ইনসিকিউরিটি সবসময়ই, এবং তার কাছে মনে হয় যে এদেরকে সন্তুষ্ট রাখতে পারলে আমার বাকিটা হবে। এবং এটা ঠিক যে একটা দেশে, আমাদের অভিজ্ঞতাও তাই বলে, যে যতই আন্দোলন হোক, জনগণ যতই আন্দোলন করুক, যতই জীবন দিক, যতই প্রাণ যাক তাদের, এটা 69-এর গণ অভ্যুত্থান, 90-এর গণ অভ্যুত্থান এবং এই 24-এর গণ অভ্যুত্থান, তিনটা ক্ষেত্রে আমরা দেখলাম যে যতই প্রাণ যাক, আর্মি যতক্ষণ পর্যন্ত তার সাথে আছে ততক্ষণ পর্যন্ত সরকার মনে করে যে সে টিকে যাচ্ছে। এবং সেটা এর আগের আন্দোলনে হয়েছে, কিংবা এরশাদের সময় আমরা 87 সালে দেখেছি জরুরি অবস্থা দিয়েছে, তারপরে টিকে গেল, কারণ আর্মি তখন পর্যন্ত তার ছাড়ে নাই, সাপোর্ট ছাড়ে নাই। 90 সালে যখন আর্মি ছেড়ে দিল তখন আর এরশাদের পক্ষে টিকে থাকা সম্ভব হলো না। 69-এ আগে অনেক আইয়ুব খানের অত্যাচারে তো শেষ ছিল না, কিন্তু যখন 69-এ যখন আর্মি সরে গেল তার কাছ থেকে, আইয়ুব খান তখন ফল করলো। তো সুতরাং এটা একটা এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান অনেক কিছু পরিবর্তনের একটা নির্ধারক শক্তিতে পরিণত হয়। এই যে প্রাতিষ্ঠানিক কাঠামোটা, এই প্রাতিষ্ঠানিক কাঠামোটা এটা তৃতীয় বিশ্বের জন্য জনগণের যে গণতন্ত্রের সংগ্রাম, আপনি যেটা বললেন যে গণতান্ত্রিক প্রক্রিয়া যদি শক্তিশালী থাকে, ঠিকঠাক থাকে, আর্মির পক্ষে সম্ভব হয় না, এটা একটা ঠিক কথা। কিন্তু সাথে সাথে আবার এটাও বলতে হবে যে গণতান্ত্রিক প্রক্রিয়া ঠিক করার ক্ষেত্রে যে বাধাগুলো তৈরি হয়, সেই বাধাগুলো নানান জায়গা থেকে আসে। এটার মধ্যে কিছু দেশের ভেতরে আছে, কিছু দেশের বাইরেরও ব্যাপার আছে। মানে আর্মির, আপনার আর্মি ভূমিকাটা ঠিক মতো দেখতে গেলে একটা গ্লোবাল ডাইমেনশন কিন্তু আমাদের দেখা দরকার। গ্লোবালি যে মিলিটারাইজেশন, আপনার সামরিকীকরণ যেভাবে বেড়েছে, এটা তো ভবিষ্যতের, যখন অ্যাঙ্গেলসের কথা ছিল একটা, যে আমরা এখনো সভ্যতায় প্রবেশ করিনি, সভ্যতায় যখন আমরা প্রবেশ করব তখন মানুষ অবাক হয়ে ভাববে যে কি করে মানুষ কীরকম নির্বোধ ছিল, যে তাদের সকল সম্পদ, সকল শ্রম কি করে যুদ্ধের জন্য, মানুষ ধ্বংসের জন্য, হত্যার জন্য খরচ করতে, মানে কি এটা ব্যাখ্যা করতে পারতো না, হয়তো পারবে না, হয়তো কি কারণে এত নির্বোধ ছিল মানুষ, যে যুদ্ধের জন্য, ধ্বংসের জন্য, হত্যার জন্য, গণহত্যার জন্য সারা পৃথিবীতে আপনি চিন্তা করেন যে প্রতি বছর $1 ট্রিলিয়ন বেশি এই সামরিক খাতে ব্যয় হয়, এবং তার 1/10 যদি শুধুমাত্র পানির জন্য খরচ করে, তাইলে সারা পৃথিবীর মানুষ বিশুদ্ধ পানি পেতে পারে।